তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ১১৭টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। রংপুর সদর উপজেলায় চলছে ইভিএমে ভোট, কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা। মৌলভীবাজারে বাক বিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে হত্যার অভিযোগ। সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, চালক ও সহকারী আটক। ৯০ পার হওয়া ইরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন ইরশাদ। ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মার ঝুঁকিতে বাংলাদেশ, ৮০ ভাগই থাকছেন শনাক্তের বাইরে। দ্রুত শনাক্তে উপজেলা পর্যন্ত সেবা ছড়িয়ে দেবার পরিকল্পনা। মারা গেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বনানীতে বাদ জোহর জানাজার পর সামরিক কবরস্থানে দাফন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা হবার সাথে সাথে কিছুটা বাড়তে থাকে। নির্বিঘ্নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র ও এর আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য। তৃতীয় ধাপে রংপুর, বরিশাল সহ ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যেই চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নিরপেক্ষভাবে ভোট হবে এবং সেই ভোট স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে। আমরা এখানে খুব সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। আমাদের এলাকা বাবুগঞ্জ, আমাদের বরাবরই একটা ইতিহাস আছে, এখানে ভালো ভোট হয়। পছন্দের প্রার্থী তাকে আমি দেব ভোট। যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব এবং আমার সুষ্ঠুভাবে ইভিএম ভোটের মধ্যে আমার ভোট হবে, কোনো দুর্নীতি কোনো চলবে না। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, যার ফলে আশা করতেছি ৪টা পর্যন্ত কোনো ধরনের ঝামেলাবিহীনভাবেই ভোটাররা ভালোভাবে ভোট দেবে। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাপিন, আমি এই মুহূর্তে অবস্থান করছি চন্দনাইশ উপজেলার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই কেন্দ্রে দুর্বৃত্তরা কেন্দ্রে দখল করতে আসছিল। এই সময় কিন্তু পুলিশ যখন তাদেরকে বাধা দেয় এবং পুলিশের উপর তারা উপযোগী, আমরা যতটুকু জেনেছি, পুলিশের উপর তারা গুলি করে এবং একজন পুলিশ ফরহাদ নামে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন এবং আরও স্থায়ী ২-১ আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু এখানে দুর্বৃত্তরা এখানে কেন্দ্রটি দখল করতে আসে এবং দখল করতে আসলে কিন্তু পুলিশের সাথে তাদের একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে পুলিশের উপর তারা গুলি করে। এটি চন্দনাইশে, আপনারা জানিয়ে রাখি, চন্দনাইশে যে কেন্দ্রগুলো রয়েছে সব থেকে একটু ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে এই চৌধুরীপাড়া, এই পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। এর ঘটনার পরপরে আমরা দেখতে পাচ্ছেন ডিবি আসছে, বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা আসছেন এবং বিজিবি আসছে এবং পাশাপাশি আমরা র্যাবের টহলও দেখেছি। কিছুক্ষণ আগে একটি সাজুয়া জানো আমরা এখানে দেখেছি। এই ঘটনার পরপরও কিন্তু এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষক বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। তারা বলছেন যে এই অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা ঘটবে না। কিছুক্ষণ কিন্তু প্রাথমিকভাবে ভোট এখানে বন্ধ ছিল, কিন্তু এখন আবার ভোট শুরু হয়ে গেছে। এই কেন্দ্রে কিন্তু প্রায় ২৫০০ বেশি ভোট রয়েছে। আর আমি যদি চন্দনাইশে সব কিছু বলতে চাই, চন্দনাইশে প্রায় ৬৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে এটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং এখানে প্রায় ১,৬৩,০০০ ভোটার রয়েছে এবং ৬৮টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনি হয়তো জানেন যে চন্দনাইশের এই এলাকায় কিন্তু আজকে কিন্তু পুরো চট্টগ্রামের যে ৬টি যে উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল এবং লোহাগাড়া এবং আরেকটি কেন্দ্র ভোট হচ্ছে না। এখানে চন্দনাইশ, পটিয়া, বাঁশখালী এই ৪টি উপজেলা কিন্তু নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের ফলে সকাল থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আমরা শুনিনি। তবে আজকে এই আধা ঘন্টা আগে কিন্তু এই কেন্দ্রে আমরা একটু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমরা তথ্য পেয়েছি। একজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি, ফরহাদ নামে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে সহকর্মী শফিকুল আলম জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।
জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির পর এবার দলের উপনেতার পদ থেকেও ভাই জিএম কাদেরকে সরিয়ে দিলেন এরশাদ। গতকাল বিকেলে এই সংক্রান্ত একটি সাংগঠনিক আদেশে বিষয়টি স্পষ্ট করেন তিনি। স্পিকারকে অবহিত করে লেখা চিঠিতে জিএম কাদেরের পরিবর্তে রওশন এরশাদ দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়। গেল বুধবার পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উদযাপিত হলো। দলীয় আয়োজনে একপাশে স্ত্রী রওশন এরশাদ এবং আরেক পাশে ছোট ভাই জিএম কাদেরকে নিয়ে কাটা হয় জন্মদিনের কেক। উদযাপনের মুহূর্তও ভাগাভাগি হয় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের মাঝে। এর একদিন বাদেই শুক্রবার রাতে এলো নতুন খবর। ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরাধিকার থেকে অর্থাৎ পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির নির্দেশ এলো দলের চেয়ারম্যান ভাই এরশাদের পক্ষ থেকে। সাংগঠনিক সেই নির্দেশে বলা হলো শুধু প্রেসিডিয়াম সদস্য পদেই থাকবেন জিএম কাদের। শুক্রবার রাতে সময় সংবাদকে তার প্রতিক্রিয়া জানান জিএম কাদের। গতকাল বলবেন আমার তো হসপিটালে মারা যাবে এবং তারপরে পার্টিতে আমি ভালো মতো চালাই, এই সমস্ত কথা উনি জানতে পারছেন। কিছু বুঝলাম না কিভাবে পার্টির দিয়েছে। পার্টিতে চেয়ারম্যান সাহেব আছে, আমি তো সবসময় চেয়ারম্যান সাহেবের সঙ্গে কাজই করছি। ২৪ ঘন্টা পার না হতেই আবারও চমক এলো জাতীয় পার্টি ঘিরে। এবার নতুন সাংগঠনিক আদেশে ছোট ভাই জিএম কাদের পদচ্যুত হলেন সংসদে প্রধান বিরোধী দলের উপনেতার দায়িত্ব থেকেও। সাংগঠনিক সেই আদেশ সংক্রান্ত চিঠির অনুলিপি সংসদের স্পিকারকে পাঠিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন এখন থেকে বিরোধী দলের পক্ষ থেকে সংসদ উপনেতার দায়িত্বে থাকবেন তার সহধর্মিণী রওশন এরশাদ। এ নিয়ে চারিদিকে যখন আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা চলছে তখন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বললেন এমন সিদ্ধান্ত জাতীয় পার্টিতে নতুন কিছু নয়। ৩ বার বহিষ্কার তো আমাকে করেছিলেন উনি, আমি তো আবার দলের মহাসচিব। সুতরাং কখন কি হয় এটা উপর আল্লাহ ছাড়া, উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। এগুলো নিয়ে সমস্যা না, এবং দল থেকে তো প্রেসিডিয়াম মেম্বার রয়ে গেছে, এটা কালকে যে আবার পরিবর্তন হবে না তার তো কোনো মানে নাই। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাংগঠনিক নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টি শক্ত অবস্থান করতে পারেনি এখনো। এই জাতীয় পার্টির কতজন যে মহাসচিব এ পর্যন্ত নিযুক্ত হয়েছে ক্ষমতার থেকে এবং ক্ষমতার বাইরে, যে তার কোনো কুল কিনারা নেই, তার মানে রাজনৈতিক দল হিসেবে তারা কখনো গড়ে ওঠেনি। মাত্র ৩ দিনের মাথায় উত্তরাধিকার ছোট ভাইকে সব পদ থেকে সরিয়ে সহধর্মিণী রওশন এরশাদকে পদায়ন করে এরশাদ কি বার্তা দিতে চাইছেন তা নিয়েই গঞ্জন আর তোলপাড় এখন রাজনৈতিক মহলে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাস জব্দ এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হন। তবে ভাড়া নিয়ে বাক বিতণ্ডার জেরে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ সঙ্গে থাকা সহপাঠীদের। এর প্রতিবাদে গতরাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হবিগঞ্জের দেবপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হেলপার, যার ফলে ওর উপর দিয়ে চাকা চলে গেছে, গাড়ির চাকা চলে গেছে ওর উপরে, যার কারণে ওর মৃত্যু হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না। বিচার চাই বলে কি হবে? আমাদের ফ্রেন্ড রাস্তায় একটা বাস ওকে ধাক্কা দিয়ে খুন করে চলে গেল, আমাদের নিরাপত্তা কোথায়? সুষ্ঠুভাবে বিচার যতদিন না হবে ততদিন এরা মারতেই থাকবে আর আমরা এবার মরতেই থাকবো। সবার একটাই দাবি এখানে যে আমরা সুষ্ঠু বিচার চাই। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা। এতে প্রায় ১ ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘাতক বাসটিকে জব্দসহ চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক মিয়াকে আটক করেছে পুলিশ। কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে বিক্ষুব্ধ ছাত্ররা দাবি দেওয়ার আদায়ের জন্য এখানে হুমায়ুন চত্বরে সড়ক অবরোধ করে রেখেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে এই অবরোধটা অতি শীঘ্রই এখান থেকে অপসারিত হয়েছে। নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ৪র্থ বর্ষের ছাত্র। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে। ঝুঁকি নিয়ে এখনও চট্টগ্রামে পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। ভূমিদস্যুদের কারণে স্থানান্তর প্রক্রিয়া ব্যর্থ। আলোর মুখ দেখেনি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশও।
প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমাতুল্লাহর মৃত্যুতে শোক নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। প্রিয় শিল্পীর মৃত্যুর খবরে গভীর রাতেও তার বাসায় ভিড় করে ভক্ত অনুরাগীরা। গতরাত 11:30টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বারিধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণীজন। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রোববার গভীর রাতেও কতদিনে সে চেনা মুখকে শেষবারের মতো দেখতে বারিধারা শিল্পীর বাসভবন পার্ক সেরিনাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সহযোদ্ধারা। গুণীয় শিল্পীর সঙ্গে শত স্মৃতি স্মরণ করেন তারা। কথা ছিল যে ট্যাগোর টেরাস থেকে 26 তারিখে রাত 8:45 থেকে লাইভ গাইবো আমি এবং শাহনাজ রহমতুল্লাহ। এত দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান, আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে ওনার গান পছন্দ করেন না। অনেক বিখ্যাত শিল্পী আছেন, কিংবদন্তি শিল্পী আছেন, কিন্তু শাহনাজ রহমতুল্লাহর গানের স্টাইলই ছিল আলাদা। তার গানগুলো আমাদের জন্য ছিল অনুপ্রেরণা। ভক্ত সাধারণের কাছে শিল্পীর জন্য মাগফিরাত কামনা করেন স্বজনেরা। জানান, শেষ জীবনে বিশ্বাসের যে প্রভাব তাকে আলোড়িত করেছিল তার সূত্র ধরে একটি সুফি অ্যালবাম প্রকাশের ইচ্ছে ছিল তার। ধর্মীয় কোনো গান নিয়ে যদি কিছু করি বা সুফিবাদ, তখন উনি বলছিলেন যে ঠিক আছে, এরকম যদি কোনো সিডি বের হয় আমি করব। বারিধারা পার্ক মসজিদ রোড নাম্বার 9 বারিধারা, ওটার জোহরের পরে ইনশাল্লাহ জানাজা হবে। জোহরের পরে এবং জানাজার পরে আর্মি গ্রেভিয়ার্ড যেটা আছে বনানীতে নেভাল হেডকোয়ার্টারের পাশে, ওইখানে ইনশাল্লাহ তাকে দাফন করা হবে। রোববার রাত 11:30টায় বারিধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1952 সালে জন্ম নেয়া সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বর্ণাঢ্য জীবনে দেশাত্মবোধক প্লেব্যাক সহ আধুনিক বাংলা গানে জনপ্রিয় এই শিল্পী। এই মুহূর্তে বারিধারায় সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর বাসার সামনে আছেন সহকর্মী শফিক মোহাম্মদ। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আপনি জানেন যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ গতকাল মধ্যরাতেই কিন্তু ইন্তেকাল করেছেন এবং হৃদরোগের যন্ত্র বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে আমরা খবর পেয়েছি। আমরা কিন্তু সকালবেলায় বারিধারায় তার যে বাড়ি আছে সেই বাড়িতে এসে আমরা পৌঁছেছি। সকাল থেকে এ পর্যন্ত আমার কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে, এখন পর্যন্ত আমরা সকাল থেকে তার পরিবারের কোনো সদস্যের সাথে যোগাযোগ করতে পারিনি, বা এখানে যে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা আছে তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে এ পর্যন্ত তার বাড়ির যে কক্ষে বা যে ফ্ল্যাটটিতে তারা থাকতেন সবচেয়ে উপরের তলায়, সেইখান থেকে কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত সংবাদ মাধ্যম কর্মীদের কাছে তেমন আসেনি। তবে আমরা বাড়ির সামনে আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু আরেকজন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তিনি কিন্তু শাহনাজ রহমতুল্লাহর বাড়িতে প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি এখানে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি যে গতকালই কিন্তু জানা গিয়েছিল যে আজকে বারিধারার যে পার্ক মসজিদ আছে সেই পার্ক মসজিদে তার হচ্ছে জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং এই বাড়ির সামনে আমরা দেখেছি যে তার বেশ কিছু মিডিয়া কর্মী যারা আছে, বিভিন্ন গণমাধ্যমের গাড়িয়া অপেক্ষা করছে এবং পাশাপাশি একটি লাশবাহী গাড়িও কিন্তু এখানে রাখা হয়েছে। তো শাফিন, এই ছিল শাহনাজ রহমতুল্লাহ যে কিংবদন্তি শিল্পী, তিনি যে গতকাল মারা গেছেন তার বাড়ির সামনে থেকে সবশেষ খবর। শাহনাজ রহমতুল্লাহর বাসার সামনে থেকে সহকর্মী শফিক মোহাম্মদ জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। গেল 12 বছরে প্রায় 400 মানুষের মৃত্যুর পরও প্রাণের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে পাহাড়ের ঢালে এখনও বাস করছে শত শত পরিবার। বর্ষার আগে জেলা প্রশাসন তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও ভূমিদস্যুদের প্রভাবে তা বারবার ব্যর্থ হচ্ছে। 2007 সালে 127 জন মৃত্যুর পর মহাবিপর্যয় এড়াতে 29টি কারণ চিহ্নিত করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুপারিশ করে, কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি একটিও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। খাড়া এই পাহাড়ের নিচে মনে আনন্দে খেলা করছে ছোট এই শিশুরা, কিন্তু তারা জানে না কিরকম ঝুঁকিতে আছে। একটু বৃষ্টি হলে যে কোনো সময় আছড়ে পড়তে পারে উঁচু এই পাহাড়ের অংশ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নগরীর লালখান বাজারের মতিঝর্ণার এই পাহাড়ের মতো শত শত পরিবার বাস করছে নগরীর 28টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মরণ ফাঁদে। জায়গাটা কারো কাছ থেকে ভাড়া নিই না, এটা ওই ব্লু কমান্ডার নামে এক লোক ছিল, তো ওনার কাছ থেকে মানে 40 বছর আগে আমার আব্বা কিনে নিছে আর কি। ভয় লাগবে কেন, আমরা দিকে পড়লে না ভয় পাইতে, আমরা দিকে পড়ে না তো। পয়সা হইলে জায়গা ভাড়া করো 10,000 টাকা 15,000 টাকা ভাড়া দিতে আমরা।
চারিদিকে পাহাড়, আর এসব পাহাড়ের নিচে নিম্ন আয়ের মানুষের বাস। দূর থেকে দেখলে মনে হবে মৃত্যুকূপ। জেলা প্রশাসন বলছে প্রতি বছর বর্ষার আগে তাদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় পুনরায় তারা বসবাস শুরু করে। এক রাতের মধ্যে অনেকে একটা টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করলো। তো সেটা তো আসলে আমাদের চোখে পড়ে না বিধায় আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার কাজটিও আমরা করতে পারি না। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব এবং যতটুকু সম্ভব প্রাণহানির আশঙ্কা এবং ক্ষতির আশঙ্কা রোধের জন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থাই গ্রহণ করব। নগরবিদরা বলছেন প্রশাসনের গড়িমসি ও গত 12 বছরে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দেয়া সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ায় বারবার ঘটছে দুর্ঘটনা। যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের কিন্তু এই জমির উপরে কোনো মালিকানা নেই, তারপরেও বিদ্যুৎ এবং পানি গ্যাসের সংযোগ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এক ধরনের প্রভাবশালী মহল চাইছে না এই সুপারিশটা বাস্তবায়ন হোক এবং এই সমস্যার নিরসন হোক। জেলা প্রশাসনের তথ্য মতে চট্টগ্রামে 500-র বেশি পাহাড় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ে বসবাস করছে 668টি পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কোনোভাবেই দেশে বন্ধ হচ্ছে না মাদক সরবরাহ। নতুন নতুন কৌশলে মাদক চোরাচালান করছে জড়িতরা। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি এই সমস্যা মোকাবেলায় প্রয়োজন সামাজিক সচেতনতা। আর অপরাধ বিজ্ঞানীরা বলছেন দীর্ঘমেয়াদে মাদক নির্মূলে নজরদারি বাড়াতে হবে সীমান্ত এলাকায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে বিস্তারিত। কলেজ পড়ুয়া দুই বন্ধু লালন ও রনি মোল্লা রাজশাহীর বানেশ্বর থেকে মোটরসাইকেলে করে যান কক্সবাজার থেকে যাত্রা করে বেশ কটি পুলিশ চেকপোস্টের মুখোমুখি হয় তারা, তল্লাশিও হয়। কিন্তু বিশেষ কায়দায় বাইকের তেলের ট্যাঙ্কের নিচে একটি প্রকোষ্ঠ বানিয়ে রাখা কয়েক হাজার ইয়াবার চালান চোখ এড়িয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরে বাড়তি সতর্কতা থেকে চাঁদপুরে এসে মোটরসাইকেল সহ লঞ্চে ওঠে তারা, কিন্তু শেষ রক্ষা হয় না, গ্রেফতার হয় সদরঘাটে। কক্সবাজারের হোটেলে থাকছি, হোটেল থেকে মহাজনিক গাড়িটা দিছি, উনি গাড়িটা সেটিং করে আমাদেরকে দিছে, আবার আমরা চালায় আসছিলাম, চাঁদপুর দিয়ে আসছি, পরে লঞ্চ ঘাটে স্যাররা ধরছে। চালান আপনার কত করে দিত? 20 টাকা করে দিত, 20 টাকা দিত। শুধু এই ঘটনায় নয়, পাকস্থলিতে করে ইয়াবা পাচারের কৌশল রপ্ত করেছে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় শিশু কিংবা কিশোরদের। এই পদ্ধতিতে ইয়াবার ছোট ছোট পুটলি বানিয়ে পানি দিয়ে গিলে ফেলা হয়, পরে মিল্ক অব ম্যাগনেসিয়া সিরাপ খাইয়ে বায়ুপথে বের করা হয়। এছাড়া কাগজের কার্টুনের ভেতর বিশেষ কায়দায় লেয়ার বানিয়ে ফল কিংবা সবজির ভেতরে করে, কখনো শরীরের স্পর্শকাতর স্থানে করেও পাচার হচ্ছে ইয়াবা। ওরা কক্সবাজার থেকে আসতো, কিন্তু আমরা রিসিভ করতাম বাবাজার থেকে, নয়বাজার থেকে। আমাদের বস হইলো স্বপন ভাই, তাকে আমি একবার দেখছি, কিন্তু এখন আর আমি আর সর পরে সে আর নাই। তোমার মাসে কত করে দিত? আমার মাসে 15,000 টাকা বেতন ধরছে। শুধু এভাবে অভিযান, গ্রেফতার কিংবা বন্দুক যুদ্ধে মাদক নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জেগেছে খোদ পুলিশ কর্মকর্তাদের মনেও। এই জাতীয় ইনোভেটিভ রিস্ক তারা নিয়ে থাকেন এবং তারা এগুলোকে আনেন। তবে আমাদের সার্থকতার বিষয় হলো তারা যখনই একবার দুইবার এই ইনোভেশনে সফল হন, তৃতীয়বারের বেলা বা চতুর্থবারের বেলা অবশ্যই আমরা ইনফরমেশন পেয়ে যাই। ইতিমধ্যেই মাদক কিন্তু আমি বলবো মোর দেন 70% এটা নিয়ন্ত্রণে আমরা এনেছি। বাকি 30% নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের এই চাহিদা, ডিমান্ডটাকে কমাতে হবে। সামাজিক সচেতনতা এবং চাহিদা কমানোর ধারণার সঙ্গে একমত অপরাধ বিশ্লেষকরাও। সীমান্তে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এক শ্রেণীর অসৎ কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ধরনের অসৎ কর্মকর্তা, সেখান থেকে বন্ধ করা গেলেও কিন্তু সেটা অনেক কমে যাবে। ভারত থেকে যখন আসে, ভারতের সাথে তো আমাদের শত শত মাইল আমাদের সীমান্ত এলাকা, আবার মিয়ানমারেও কিন্তু আমাদের সীমান্ত এলাকা অনেক, সুতরাং সেই জায়গাগুলোতে নজরদারি অনেক বেশি বাড়ানো উচিত। পুলিশের তথ্য মতে গেল এক বছরে মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছে 3871 জন। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে প্রায় 1000 জনকে, আর বন্দুক যুদ্ধে মারা গেছে 112 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চুরিহাট্টার পর এবার পুরান ঢাকার শহীদনগরের কাগজের কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে গেছে আশপাশের ঘরবাড়ি সহ দোকানপাট। ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্তের 80% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। অশনাক্ত রোগীরা প্রতি বছর অন্তত 10 জনকে মৃত্যু ঝুঁকির দিকে ঠেলে দেয় তাদের দ্রুত শনাক্তের আহ্বান যক্ষ্মা বিশেষজ্ঞদের। দীর্ঘ 10 বছর ধরে
এমডিআর ও এক্সডিআর টিবি নিয়ন্ত্রণে সরকার বৈদেশিক সাহায্য পেয়ে আসছে। তবে অদূর ভবিষ্যতে অর্থায়ন বন্ধের আশঙ্কা সত্য হলে রোগী ও রাষ্ট্র চরম আর্থিক চাপে পড়বে বলে মত বিশ্লেষকদের। আব্দুল হালিমের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। প্রতিদিন 22টি ওষুধ ও একটি ইনজেকশন পুশ করে দিন পার হয় এই মধ্যবয়সীর। 2011 সালে টিবি ধরা পড়ার পর চিকিৎসক 6 মাসের ওষুধ দিলেও ভালো বোধ করায় মাঝপথে ছেড়ে দেন তিনি। এর কয়েক বছর পর আবারও অসুস্থ হয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে এসে জানতে পারেন ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্ত তিনি। চিকিৎসকরা বলছেন 6 মাসের কোর্স শেষ না করলে, নিয়ম মেনে মানসম্পন্ন ওষুধ না খেলে সাময়িকভাবে সুস্থ হলেও জীবাণু আবার ফিরে আসে শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী ব্যাপকভাবে বাড়তে থাকায় এমন ওষুধ প্রতিরোধী বা এমডিআর যক্ষ্মার ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। আক্রান্তের স্বল্প সংখ্যক হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা পেলেও নানা কারণে সেবায় সন্তুষ্ট নন রোগীরা। আজকে যেমন রুমের ভিতরে আয়সা ওষুধটা দিল, সেরকম তারা রেগুলার এটা করে না। এটা ছোঁয়াছে রোগ তাদের হবে, এই জন্য আসে না। আয়সা ইঞ্জেকশনটা গরু ছাগলে যেভাবে দেয় ঠিক এমনি করে দেয়। এভাবে দিলে প্রচণ্ড ব্যথা লাগে এবং রক্ত বের হয়। ওষুধ খাওয়ার পর ওনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেমন বমি হইব, মাথা ঘুরাইব, দাঁড়াইতে পারে না। রাষ্ট্রের আর্থিক চাপ কমাতে দ্রুত টিবি রোগীদের শনাক্তের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। একজন এমডিআর টিবি রোগী যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে প্রতি বছরে উনি কমপক্ষে 10 জনকে নতুন করে এমডিআর টিবি রোগে আক্রান্ত করতে পারেন। ইভেন যারা নতুন করে এমডিআর টিবিতে আক্রান্ত হচ্ছেন এই আগের রোগীর কাছ থেকে, তারাও যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে তাদের মৃত্যু অবধারিত। যদি কার্যকরভাবে মনিটর করা না হয় এবং এগুলোর ব্যর্থতার কারণে যদি এভাবে এমডিআর টিবির হার দ্রুত বাড়তে থাকে এবং আরও ভয়াবহ যেটা সেটা এক্সডিআর, সেটাও যদি হতে থাকে, তাহলে বাংলাদেশকে কিন্তু শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় পর্যায়ে ভীষণ পরিমাণ আর্থিক চাপের মোকাবেলা করতে হবে। প্রাথমিক অবস্থায় সব ধরনের টিবি শনাক্তে উপজেলা পর্যন্ত সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। জিন এক্সপার্ট মেশিন, যেটা দিয়ে আমরা সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটা শনাক্ত করতে পারি, সেটা এখন 206টা সেন্টারে কিন্তু দেওয়া হয়েছে সারা দেশে। আমরা অদূর ভবিষ্যতে 460টা উপজেলাতেই আমরা এটা স্থাপন করার পরিকল্পনা আছে। 2017 সালের সবশেষ তথ্য অনুযায়ী দেশে এমডিআর টিবি রোগীর সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে মাত্র 920 জনকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের বাইরে থাকা রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে তারা বহুগুণে চারপাশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলবেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকায় আবারও আগুন। শহীদনগরের কাগজের কারখানার আগুনে পুড়ে গেছে আশপাশের দোকানপাট সহ মেস বাড়ি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শনিবার রাত আনুমানিক 9:30 এবারের ঘটনাস্থল পুরান ঢাকার শহীদনগর 6 নম্বর রোড। হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন, পুড়ে যায় দোকানপাট, মেজবাড়ি এবং কারখানা। আশেপাশে আমার মনে হয় এখানে 30 থেকে 35টা দোকান অলরেডি সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে সব। ভিতরে আবার মনে করেন আছে হলো আপনার সিএনজি চুরির কারখানা, এখান থেকে এই সমস্যা হয়েছে। আগুনের সূত্রপাত এখনো জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনা যায় আগুন লাগার বিভিন্ন কারণ। কেউ বলছেন গ্যাস সিলিন্ডার, আবার কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট। আগুন ছড়িয়ে যাওয়ায় কেমিক্যালের প্রভাব রয়েছে বলেও ধারণা অনেকের। কেমিক্যাল জাতীয় আপনার মেডিসিন আছে। আমি বারান্দায় কাপড় সরাইতেছি, মানে সিলিন্ডার এত জোরে ব্লাস্ট হয়েছে, মনে হয় আমি ধাক্কা দিয়ে আমার ভিতরে ফেলে দিবে। এরপরে এই দোকান থেকে প্রায় 7-8টা সিলিন্ডার বের করে নিছে। পরপর 2টা সিলিন্ডার বাস্ট হয়েছে, তার বাস্ট হওয়ার পরে অনেক লোক থাকা যায় না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 3 দিক থেকে অবস্থান নিয়ে দমকল কর্মীদের 1 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে আগুন। চুরির কারখানা, যেটা টিনের স্ট্রাকচার ছিল, মেসঘর ছিল, এগুলো কলাপস হয়ে গেছে, পুড়ে টিনগুলো নিচে পড়ে গেছে। ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলা যাবে না এবং আগুন লাগার কারণটাও এখন এই মুহূর্তে বলা যাবে না। এরিয়াটা পুড়েছে, সেখানে আশেপাশে আবাসিক এলাকা হয়তো আছে, এর ভিতরে শুধুমাত্র একটা ম্যাচই আছে, আর সবগুলি কিন্তু কারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান। তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় ফায়ার সার্ভিস। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের বাবা, মা সহ 10 জন স্বজন ও প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। গতকাল সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের
পরিদর্শক রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা গ্রামে নিহত পলাশের বাড়িতে যান। এ সময় তারা পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, বোন ও চাচা দিন ইসলাম সহ 10 জন স্বজন ও প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এ ঘটনায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা। গত 24শে ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় পলাশ আহমেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ, আটক 4। মৌলভীবাজারে চলন্ত বাস থেকে শিক্ষার্থী ফেলে হত্যার ঘটনায় চালক ও সহকারী আটক। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত। 90 পার হওয়া এরশাদ আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। দেশে যক্ষ্মাক্রান্তের অনেকেই মাঝপথেই চিকিৎসা ছেড়ে দেয়। জীবাণু ফিরে আসায় ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মার ঝুঁকিতে বাংলাদেশ, 80 ভাগই থাকছেন শনাক্তের বাইরে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক। বাদ জোহর জানাজার পর বনানী সামরিক কবরস্থানে দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।